মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই হচ্ছে পরিবার, শৈশবের স্মৃতি এবং সেই সাথে আনন্দে থাকা এবং সেই সাথে সবাইকে মিলে ভালোবাসার মাধ্যমে কিন্তু ঈদটাকে উদযাপন করা। আমার কাছে না ঈদ মানে এর বিকল্প অন্য কোনো শব্দই আমি কখনোই খুঁজে পাইনি। তবে এমন কিছু মানুষ রয়েছেন যাদের কাছে ঈদ মানে শুধুমাত্র উৎসব নয়, তাদের কাছে ঈদ মানে হচ্ছে দায়িত্ব এবং সেবার মধ্য দিয়ে তাদের পাশে থাকা। দর্শক, আজ আমাদের সঙ্গে এমন তিনজন চিকিৎসক রয়েছেন যারা আমাদের সাথে শেয়ার করবেন তাদের শৈশবের ঈদ আনন্দ এবং এখন কিভাবে ঈদ পালন করে থাকেন। সেই সাথে আমরা জানার চেষ্টা করব যে সেবার মধ্য দিয়ে আসলে কতটুকু এবং কিভাবে ঈদের আনন্দ খুঁজে পাওয়া যায়। আমাদের সঙ্গে আজ রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ দাহারুল ইসলাম, অধ্যাপক মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল। আপনাদের তিনজনকেই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ দাহারুল ইসলাম, আপনাকে দিয়ে আমাদের ঈদের গল্পটা শুরু করতে চাই, আড্ডাটা শুরু করতে চাই। আপনি যদি আমাদেরকে বলতে যে আপনার শৈশবের স্মৃতিটা কেমন ছিল ঈদের? শৈশবের স্মৃতি তো আসলে সবই মধুর, যে শুধু ঈদ না, শৈশবে আমরা যতগুলো কাজ করছি সবগুলোই মনে হচ্ছে যে মনে হচ্ছে। আর ঈদের দিনের চেয়ে আনন্দ হচ্ছে ঈদ আসবে আসবে, এই ভাবটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের ছিল। ঈদটা যখন যেদিন চলে আসলো সেদিন আসলে মনে হয় যে ঈদটা তো আজকে শেষ হয়ে গেল। তো এরকম হচ্ছে যে আপনার হচ্ছে যে ঈদটার আমরা আসলে যে গ্রামেই ছিলাম, ঠিক না, আমরা একেবারে গ্রাম থেকে আসা। তো আসলে ঈদের যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ লাগতো যে ঈদের সময় আমরা একটা নতুন পোশাক পাবো, নতুনই পাবো বাবার কাছ থেকে। তো এই জিনিসটাই আমাদের কাছে বেশি আনন্দ বা বেশি একটা আগ্রহ ছিল। আর একটা হচ্ছে যে ঈদের দিন এই যে সবাই মিলে একত্র হওয়া, এটা যে বিভিন্ন আত্মীয় স্বজন সম্বন্ধে দেখা সাক্ষাৎ হওয়া, এটা একটা হচ্ছে যে আপনার বড় একটা মানে আনন্দের একটা ইয়ে ছিল। আর একটা ছিল যে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঈদের কালচার আছে। আমাদের সবাই যে ঈদের একটা ছিল আমাদের, যে ঈদের দিন আমরা কিন্তু ঈদের সময় সালাম দিয়ে যেতাম। ঈদ থেকে এসে না, ঈদগাহ থেকে এসে না, আমাদের সব চাচারা একসাথে হতো। আমরা সবাই লাইন ধরে যতগুলো চাচাতো ভাই বোন যারা আমাদের আত্মীয় যত আছে সবাই সালাম দিয়ে তারপর আমি ঈদগাহে যেতাম। তো এইটা একটা হচ্ছে যে আমাদের ছোটোকালের যে। আর একটা হচ্ছে যে ছোটোকালে ধরেন যে আমি তো প্রথমে বললাম যে ছোটোকালে যতগুলো আমরা কাজ করছি সবগুলো মনে হবে যে সবকিছু আনন্দের মতোই ছিল। ডক্টর আতিকুল ইসলাম, আপনার কাছে কেমন মনে হয় যে আগের ঈদ এবং এখনকার ঈদের মধ্যে কতটুকু তফাৎ? তার আগে যদি আপনার ছোটবেলার স্মৃতিটা বলতেন ঈদের। ধন্যবাদ। তো স্যার যেটা বললেন যে আমরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা করে এই পর্যন্ত এসেছি আর কি। তো আমার ঈদের স্মৃতি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন আমি ক্লাস 6 পর্যন্ত আমাদের গ্রামে ছিলাম, তখন একরকম ছিল। কিন্তু যখন গ্রাম থেকে আমি আমার বড় ভাইয়ের সঙ্গে। কোথায় ছিল আপনার গ্রামের বাড়ি? পাবনাতে। পাবনায় সাথে। তখন আমাদের ছোটবেলায় যেটা আমরা করতাম, সকালবেলা ঘুম থেকে উঠতাম, তার আগে আরেকটা বিষয় ছিল যে আমাদের একটা নতুন জামা হবে। তো নতুন জামা তো আগে কেনা ছিল না, আগে কাপড় কিনে বানাতে দিতে হতো। তো দর্জির দোকানে আমরা প্রতিদিনই খোঁজ নিতাম যে জামাটা কখন হচ্ছে, কবে পাবো। তো এইভাবে করতে করতে দেখা যেত যে ঈদের আগের দিন পর্যন্ত তারা বলতো যে না, জামা এখনও হয়নি। তো ঈদের আগের দিন গেলে তখন ওই সময় আমরা দেখতাম যে জামাটা তৈরি হয়েছে কিন্তু বোতামটা এখনও লাগানো হয়নি। তো ঈদের দিন ভোরবেলা আমরা জামাটা হাতে পেতাম। আর যদি আগে কোনোভাবে পেতাম তাহলে দেখা যেত এটাকে লুকায় রাখা কিংবা এটাকে অন্য জায়গায় রাখা যেন কেউ না দেখে, এটা তো সবার মধ্যেই ছিল আর কি। তো ওখান থেকে যখন আমরা এতে চলে গেলাম আর কি, আমি পটুয়াখালীতে ছিলাম এরপরে। তো পটুয়াখালী তো আমার পাবনা থেকে অনেক দূরে ছিল। তো ঈদ আসবে এই জন্য আগে থেকে প্রস্তুতি। পটুয়াখালী থেকে ঢাকায় আসতাম, ঢাকা থেকে আবার পাবনা যেতাম, মানে পথ মনে হচ্ছে শেষ হতো না আর কি। তো এরপর পটুয়াখালী থেকে রাজশাহীতে আসলাম। তো বিভিন্ন জায়গায় ঈদের স্মৃতি আসলে বিভিন্ন ধরনের। আর এখনকার যেটা, এখন তো আসলে আনন্দের চেয়ে দায়িত্বটা বেশি। তো এখন যেমন আমাকে পরিবারকে দেখতে হবে, বাবা মাকে দেখতে হবে, গরু কিনতে হবে, সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটার জন্য আসলে ওই আনন্দটা এখন আর উপভোগ করা যায় না আর কি। তারপরও আমরা যদি বলি যে আনন্দ খুঁজে না পেলেও মনে হয় কিছুটা প্রশান্তি কাজ করে যে পরিবারের জন্য কিছু না কিছু করা হচ্ছে, রোগীদের জন্য। আর
আশেপাশে যারা আছে তাদের জন্য কিছু করতে পারলাম, কিংবা কোরবানিটা কিনে মাংসগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারলাম, এটা একটা আনন্দের বিষয়। ডক্টর মাহবুব হোসেন, আপনার ছোটবেলার স্মৃতিটা কেমন ছিল ঈদের? আসলে আমাদের তিনজনের একই রকম লাইফ সাইকেল। যেমন আমি জন্ম হয়েছি আমার ঢাকায়, আমি ঢাকায় প্রাইমারি পর্যন্ত ছিলাম, তারপর মাঝখানে একটা পিরিয়ড আমি আমার গ্রামের বাড়ি বিক্রমপুর এখানে ছিলাম, ফলোড বাই আবার ঢাকায়। তো ঈদের সবসময় ছোটোবেলাটা খুব মজারই কাটছে, কারণ আমরা সব কাজিনরা একসাথে থাকতাম। মানে এই যে একটা মানে একসাথে থাকা, ঈদের দিন ঈদ আসবে, একটা আনন্দ, ঈদ মানে খুশি, এবং আমাদের সবার একটা ড্রেস বানাবো এবং এই ড্রেস লুকায় রাখবো, ঈদের দিন সকালে পরবো, এটা একটা বিশাল। এবং সবাই মিলে একসাথে আমাদের সবার বাসায় যে সালাম করা প্লাস ফলোড বাই সালামি নেওয়া, এটা একটা বিশাল মজার ব্যাপার। আসলে এই জিনিসটা কখনো ভোলার মতো না। এখন আমার বাচ্চা কাচ্চারা এগুলো করতেছে, আমার ভাইগনা এগুলো করতেছে, এরা এই মজাটা এনজয় করতেছে। কিন্তু আমার একটা ই ছিল কি, আমি সবসময় ছোটোবেলায় যেরকম একসাথে করতাম, এখন বড় হয়েও আমি আমার সব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই সবার বাসায় যাই। এই মজাটা এখনও আমি এখন তৈরি শেষ করিনি, স্টিল নাও এই মজাটা আমরা ধরে রাখছি। আর আমাদের এখন যে ঈদ উল আজহা, কোরবানি, গরু কিনতে যাওয়া একটা বিশাল মজা। আমরা হাটে সবাই মিলে যাব, গরু কিনবো, একটা গরু বাসায় নিয়ে এসে গরুর মালা পরাবো, বিভিন্ন রকমের গরু গোসল করাবো, এবং বাচ্চারা বিভিন্ন রকমের ঘাস নিয়ে আসবে, যেটা আমরা ছোটোবেলায় করতাম। এই ঘাস, এই কলা পাতা, এই কাঁঠাল পাতা, এবং এখন আমার ছেলেমেয়েরা যেটা করে আর কি, এই গরুরে খাওয়াবে, গরুর পিছনে সারাদিন বসে থাকবে, সারা রাত বসে থাকবে। ও নিজে একটা মানে গরুটা যেদিন করবে সেদিন ওদের একটা মানে খুব মনটা খারাপ, এতদিন গরুটার দুই তিন দিনই আগে আনি, এতদিন গরুটা গোসল করাইলাম, খাওয়াইলাম, কতই করলাম, ঈদের দিন ওরা কুরবানিটা দেখতে পারে না, এরকম একটা এত মানে ডিপ্রেসড হয়ে যায়। এবং একটা জিনিস আমি দেখেছি যে সবাই হয়তো এগ্রি করবে যে আসলে কোরবানির ঈদে মনে হয় যে মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশি ইনভলভ থাকে, গরু কেনা, গরুর যত্ন নেওয়া, আপনি চমৎকার করে বলছিলেন যে খাওয়ানো, গরু কিনতে হয়, খাওয়াতে হয়। আর এখন তো ছেলে মেয়ে সবই সমান হয়ে গেছে, বাচ্চারা সবাই একসাথে যেতে চায়। কিন্তু এবং এখন কিন্তু মেয়েরাও হাটে যায়, মেয়েরাও হাটে যায় এবং গরু কিনা, গরু হাতে ছুটে যাওয়া, আবার গরু ধরা, এগুলো একটা বিশাল। যদিও একটু ভয় লাগে বা একটু লাগে, কিন্তু এটা কিন্তু পরবর্তী রিক্যাপিচুলেশন, ফ্ল্যাশব্যাক হলে কিন্তু খুব ভালো লাগে জিনিসগুলো, যে এই জিনিসগুলো এই কোরবানিতে এই স্মৃতিটা হয়েছে, এই কোরবানিতে এই স্মৃতিটা হয়েছে, এটা আসলে একটা মজার বিষয় আসলে। এবং এই যে গরু কিনতে যাওয়ার অনেক ধরনের স্মৃতি তো নিশ্চয়ই আপনার ছোটবেলায় রয়েছে, সেটা শুনবো। ডক্টর দাহরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ছোটবেলার ঈদটা, যেমনটি দুজনেই বলছিলেন যে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া, মাংস বিলি বন্টন করা, এরকম কোনো অভিজ্ঞতা কি আপনার ছিল কিনা? এটা হচ্ছে যে, কারণ এটা কিন্তু ছেলেদের উপরে একটু দায়িত্বটা বর্তায়। আমাদের আসলে যেমন হচ্ছে যে, বিশেষ করে আমাদের দেশে এই কুরবানি ঈদটাকে বকরা ঈদ বলে। তো এই বকরা ঈদে আমরা হচ্ছে যে যত মানে তাড়াতাড়ি নামাজটা শেষ হয় তাড়াতাড়ি আমরা দৌড় দিয়ে বাসে চলে যেতাম। কারণ আমাদের এই সব চাচাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকতো যে কার কুরবানিটা আগে শেষ হবে, মাংসটা কে আগে তৈরি করতে পারে, এটা একটা প্রতিযোগিতা ছিল। এবং আমরা হচ্ছে যে ওই গ্রামের আমাদের আম বাগান আছে, চাঁপাইনবাবগঞ্জ যেহেতু বাড়ি, আমাদের আম বাগানে সব একসাথে করে কি সব গরু ছাগল এক জায়গাতে জবাই করা হয়, বুঝতে পারছেন? এবং প্রতিযোগিতাটা কার কত আগে শেষ হবে। এবং ওখানে দেখা যাচ্ছে ওখানে তো প্রফেশনাল কোনো কষাই থাকতো না, আমরা হচ্ছে ভাই বোন এই চাচারা মিলে আমরা কী করতাম। এখনও কিন্তু আমি আমার খাসিগুলো কিন্তু এখনও আমিই করি, কোরবানি করি, আমি কিন্তু ঈদে করি না। ওই যে তখন শিখছি, এটা দিয়ে করছি। এবং এটা একটা ছিল। আর একটা হতো যে দেখেন আমাদের বাড়িতে আমার বাবাদের অভ্যাসই ছিল যে কার খাসিটা বড় হবে, খাসি পালতো। তো দেখা যাচ্ছে যে মানে প্রতিযোগিতা হতো কার খাসির কতখানি মাংস হলো, এই যে একটা বলা যে অমুকের মাংস এত কেজি হয়েছে, এরকমভাবে হচ্ছে যে একটা করাতো। আর এটা যে ঠিক আমরা যে কুরবানির যে উদ্দেশ্য, একটা নিজের পালা খাসি যে কুরবানি দেওয়ার কি যে একটা ত্যাগ, এটা আমরা দেখছি যে যখন আমরা খাসিটা নিয়ে যেতাম তখন মা করতো কি, খাসিটা একটু পানি খাওয়াই দিত, তখন দেখতাম ওনার চোখ দিয়ে একটা পানি ঝরতো। তো এইটাই হচ্ছে যে এই যে পালা খাসি আমরা এখন যে হাট বাজার থেকে কিনে দিচ্ছি, আমাদের আসলে ওরকম কোনো মহব্বত মনে যে একটা কুরবানির যে একটা আসলে স্পিড, সেটা আমার মনে হয় যে নিজের পালা খাসির বা নিজের একটা যত্ন যে আমি ত্যাগ করলাম, এটা আমার কাছে মনে ভালো লাগে। আরেকটা হচ্ছে যে গ্রামের যে সবগুলো মাংস একসাথে করা হয়, যে গ্রামে দেখা যায় সবারই মাংসগুলো 3 ভাগের 1 ভাগ একসাথে করে ওটা আবার বিলি করা হয়। ওই যে একটা আনন্দ, যে একটা ভাগ করে একটা শেয়ার করে দেওয়া। এবং আমাদের ধরেন যে এটাও ছিল ওই 1 ভাগের পরেও আত্মীয় স্বজন একটা ভাগ বলে না,
ওই এক ভাগে হচ্ছে কি, ধর এক টুকরা হলে হলে দেখা যায় যে আমাদের পাড়াতে আমরা প্রতিদিন মানে আমরা বিলি করতে যেতাম, মা আমাদেরকে গোছে গোছে দিত, যে অমুকের বাড়িতে দিয়ে অমুকের বাড়িতে দিয়ে অমুকের বাড়িতে দিয়ে, আমরা ওটা বিলি করতে যেতাম। এখন তা ওইটা তো হয় না, আমরা একসাথে হয়তো বা দিয়ে দিচ্ছি। আমি ডক্টর আতিকুল ইসলাম আপনার কাছেও জানবো, এই যে ডক্টর দারুল ইসলাম বলছিলেন যে কোরবানির মাংসটাকে যে বিলি বন্টন করা, সেটা দেখা গেছে যে পাড়ায় পাড়ায় যে আত্মীয় স্বজনের বাসায় যে বিলি বন্টন করা হতো, সেই বিষয়টাকে আপনি আসলে কতটুকু এনজয় করতেন, যেটা এখনকার বাচ্চারা হয়তো বা অতটা তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হয় না? জি, আপনি ঠিকই বলতেছেন। আমি বললাম যে আমাদের গ্রামে যখন আমরা ছিলাম তখন আসলে বিষয়টা স্যার যেভাবে বললো একই রকম। আমাদের গ্রামে প্রায় 500 ফ্যামিলি, তো 500 ফ্যামিলির মধ্যে সবাই তো কোরবানি দেয় না, তো অ্যারাউন্ড যদি 100-150 কোরবানি হয়, সব কোরবানিগুলো একটা জায়গায় হতো। এই পুরো 100-150 কোরবানি একটা জায়গায় হবে, সেটা ছিল ইসামতি নদীর পাড়ে। তো আমরা সবাই নামাজ পড়ে এসে সবাই গরু কিংবা খাসি যাই হোক আমরা ওখানে নিয়ে যেতাম। ওখানে নিয়ে যাওয়ার পরে যে যার যার মতো তার কোরবানিটা করলো। মাংসটা ডিস্ট্রিবিউট করার আগে সবাই এই 3 ভাগের 1 ভাগ করে ওখানে রেখে দিয়ে আসতো। এবং আমাদের ওটা বলতে যে একটা সমাজ আর কি, এর জন্য এর আগে থেকে হিসাব করা হয় যে কোন ফ্যামিলিতে কতজন সদস্য আছে, সেই হিসাবে এই টোটাল মাংসটাকে ডিস্ট্রিবিউট করা হয়। আর যে 2 ভাগ আমরা মাংস বাসায় নিয়ে আসতাম, এখানে আবার 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ আমাদের নিজের জন্য। তো এই 1 ভাগ যে আত্মীয় স্বজন, এটা আবার আত্মীয় স্বজনের বাসায় গিয়ে দিয়ে আসতে হতো, যেটা আমরা কাজটা করতাম। আর এখনকার ছেলে মেয়েদের তো আসলে আপনি সেটি ঠিকই বলছেন, এই কাজটা করতে হচ্ছে না। আর ঢাকা শহরে তো এইভাবে ডিস্ট্রিবিউট করার কোনো সুযোগ নেই। আমরা এক জায়গায় রাখি, ঢাকায় যেটা করি রাখি, লোকজন আসতে থাকে, ওখান থেকে দিয়ে দেওয়া হয়। আর আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আসলে ওইভাবে সুযোগ হয় না, কিন্তু রেখে দেওয়া হয়, কিংবা অন্য কেউ দিতে আসলে আমরা তাদেরকে আর একটা অংশ দিয়ে দিই আর কি। আচ্ছা, তারপর নিশ্চয়ই ওই সুযোগটা তৈরি করা হয় যে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার, যেটা ডক্টর মাহবুব হোসেন কিন্তু চমৎকার করে বলছিলেন যে শত ব্যস্ততার মাঝেও তিনি চেষ্টা করেন যে আত্মীয় স্বজন যারা রয়েছে, রিলেটিভ যারা রয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে। এবং ঈদ হচ্ছে আমার মনে হয় একটা ছুতোই বলা যেতে পারে, যারা আপনাদের মতো ব্যস্ত চিকিৎসক যারা, যে এই সময়টাতে সবার সাথে একটা দেখা হয়, সবার সাথে একটা আনন্দ দুঃখ সবকিছু ভাগাভাগি করা হয়। ডক্টর মাহবুব হোসেন, আপনার আরো স্মৃতি শুনতে চাই। যেমনটি আতিকুল স্যার কিন্তু বলছিলেন যে কাপড় কেনার বিষয়টি, যে আগের দিনে তো কাপড় কেনা হতো না, কাপড় বানানো হতো, এবং প্রতিদিন যে আপডেট নেওয়া হতো যে কতটুকু এটার অগ্রগতি হয়েছে, এবং লাস্ট মোমেন্টও দেখা গেছে যে হয়তো বাটনটা লাগানো হয় না। আসলে বেশ মানে কথা সত্য, মানে আসলে রোজার ঈদে কাপড়ের প্রতি খুব এমফেসাইজ কিন্তু আমাদের বাংলাদেশের কাছে, কিন্তু কোরবানি ঈদে কিন্তু আমরা গরুর প্রতি বেশি এমফেসাইজ। হ্যাঁ, কাপড়ের বানা এখন তো ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা, আমরা তো বড় হয়ে গেছি গা, আমরা তো কাপড় বানাই রেডিমেডি কিনে ফেলি, কিন্তু বাচ্চা কাচ্চাদের কাপড় কিন্তু কয়েক সেট হয়ে যায়, এবং এরা কাপড় নিয়ে কোথায় লুকায় রাখবে, কোথায় দেখাবে না, এই জিনিসগুলো দেখতে কিন্তু আমরা ছোটবেলা যেটা করে আসছি খুবই মজা লাগে। এবং এরা আমার আসলে বাচ্চা কাচ্চারা সব কাজিনরা একসাথে থাকে, তো ওরা খুব এনজয় করে এই জিনিসগুলো, বারবার আসতেছে, বারবার একটা জিনিস কিনতেছে, এবং গিফট তো অনেক বেশি। আগে তো আমরা একটা করে বানাইতাম, এখন তো ছেলেপেলে 3টা-4টা করে বানায়। হ্যাঁ, এই জিনিসগুলো খুব দেখার বিষয়। আর কোরবানি ঈদে তো মনে করেন কাপড়ের বাচ্চারা নিবে, কিন্তু বড়রা কিন্তু কাপড়ের পরিমাণ খুব কমই নেয়, কিন্তু আমরা গরুর প্রতি বেশি মনোযোগ আর কি, যে একটা ভালো একটা গরু কিনতে হবে, কোরবানি দিতে হবে। আমার বাচ্চা কাচ্চারা বা যেটা বললাম যে আমার তো আশেপাশে সব থাকে, আমার বোন থাকে, ওর মামারা থাকে, সব একসাথে থাকে, তো যার ফলে আপনি গরুটা যখন কিনে নিয়ে আসে সবার গরু দেখতে যায় ওরা, ওই বাসার গরু কীরকম, আমার গরুটা কীরকম, এই গরু, এই যে একটা কম্পিটিশন, এবং ওই যে কুরবানিতে কার গরুটা কত আগে জব করে কত আগেই করবে, এটা একটা কিন্তু বিশাল জিনিস, কত আগে মাংসটা ডিস্ট্রিবিউট করবে। এবং আমার ছেলে বা মেয়ে এরা কিন্তু খুব মানে এরকম না যে ওরা কাজ করবে, ওরা কাজ করে, ওরা ওর ফুপুর বাসা, ওর মামার বাসা, সবার বাসা যে আমার সাথে যাই যে গরু ঈদে আসবে, এবং সন্ধ্যার পর আবার সবাই একসাথে গেট টুগেদার করবে। এই জিনিসগুলো খুবই ভালো। ঈদের পর ওরা আবার বারবিকিউ করবে, মানে আমি তো ঢাকায় থাকি আসলে এই জিনিসগুলো, কিন্তু ওই যে একসাথে সবগুলো মাংস ডিস্ট্রিবিউট করে ওইটা কিন্তু ঢাকা শহরে খুব কম। তবে আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্রতিটা মানুষেরই দায়িত্ব, অ্যাজ এ প্যারেন্টস যদি আমরা বলি যে সন্তানদেরকে আনন্দ কিভাবে করতে হয় সেটা শেখানো। এই গল্পগুলি আরেকটু শুনবো আমরা, আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্ট্রা ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর মাহবুব হোসেন, আপনি বলছিলেন যে এই যে পরিবার নিয়ে আনন্দ করার বিষয়টি, এবং সন্তানদের মধ্যেও যে আসলে যে ছোটবেলার স্মৃতিগুলো শেয়ার করে, এবং তাদেরকে পারিবারিক বন্ধন কীরকম হওয়া উচিত, সেই বিষয়গুলো শেখানো কিন্তু আমাদের আরেকটা কিন্তু দায়িত্বের মধ্যেই পড়ে। হ্যাঁ, রাইট। এটা যেহেতু আমরা প্রফেশনাল ম্যান, আসলে ব্যস্ততা খুব বেশি, সন্তানদের সময় খুব কম দিতে পারি, যেমন সকালে হাসপাতাল, সন্ধ্যায় চেম্বার,
রাত্রেবেলা বাসায় ফিরি, ওদের সাথে টাইম, কিন্তু আমরা যতটুকু সময় পাই ওই সময়টা ইফেক্টিভ সর্বোচ্চ এফোর্ট দিতে চাই। বেসিক্যালি আমি এটি করতে চাই আর কি। আসলে এই যে ঈদের বন্ধের মধ্যে ওদের সাথে করে নিয়ে কাজ করা, একা কোনো কিছু না। আমি সব কিছু করি সবসময়, যে এক বাচ্চাদের নিয়ে আমি মাঠে যাব এবং গরুকে কিভাবে যত্ন করবো ওরা নিয়েই করবে। এবং সত্যি কথা বলবো, ওরা একটা, আমি তো 2-3 দিন আগে গরুটা কিনে ফেলাই, ওরা একটা এরকম একটা ইন্টিমেসি করে ফেলে, যেটা প্র্যাকটিক্যাল কথা। ওরা যখন স্লটার করা হয়, জবাই করা হয়, ওরা নিচে থাকতে পারে না, এত মহব্বত হয়ে যায় ওদের আর কি। কিন্তু ওরা কিন্তু পরবর্তী সময় পারসিস্টেন্টলি আমার সাথে থাকতেছে, কাজ করতেছে। আর ছেলেদের কাজ অনেক বেশি, সারা গরু জব করা, মাংস ডিস্ট্রিবিউট করা, ভাগ করা, এই সবগুলো কাজ কিন্তু আমি নিজেই করি। আমি আমার বাচ্চাদের নিয়ে একসাথেই করি, আমার ওয়াইফ সবাই মিলে একসাথেই কাজগুলো করি, সব আসে ডিস্ট্রিবিউট করি। কিন্তু আমার লোকজন কম, কিন্তু এই কাজগুলো আমি করতে খুব পছন্দ করি আসলে। এবং কুরবানি তো একটা মনে করেন ত্যাগের জিনিস, এবং সবাইকে ডিস্ট্রিবিউট করা, সবাই যাতে পায় জিনিসগুলা, এটার মধ্যে একটা বিশাল আনন্দ আছে। যে কে পাইলো না, আত্মীয় স্বজন সবাইকে দেওয়া, গরিব মানুষ যারা আছে তাদেরকে সবাইকে দেওয়া, আমার সিকিউরিটি গার্ড, আমার ম্যানেজার, এরা বাড়ি যাবে, সবাই এই যে বসে থাকে বলছেন আমার যে জন্য। ম্যানেজমেন্টের বিষয়গুলো আপনি দেখভাল করেন, কিন্তু কাটাকাটি কি করা হয় মাংস? কাটাকাটি মাঝে মাঝে 2-1 কষায় না পেয়ে নিজেও কেটে ফেলছি বন্ধুরে নিয়ে, সেটা আর অনেক আগে। এখন পারি না, যে কষাই পাচ্ছি না, ঢাকা শহরে কষাইয়ের খুব অভাব। এবং সকালে তো জব করবেন, এরা জব করবে, কষার আবার দুপুরে পড়াছে, কিন্তু আমার তো সকালে জব করতে হবে। দেখা যায় 2-3 দিন বন্ধু মিলে নিজেরই জব করেছে, আমরা ছিলি করে ফেললাম, গরু কেটে ফেললাম। তো এখন কষাই নিয়েই করি, কিন্তু কষাই করলেও নিজের অ্যাক্টিভ পার্টিসিপেট না করলে ওই লোকটা আপনার সুন্দর করে করবে না। এবং ছেলেরা কিন্তু এই কাজটা খুব উইলিংলি করে। উইলিংলি করি আমরা। ওরা অনেক বলে স্যার আপনার কিছু করার দরকার নেই, বসে থাকেন, কিন্তু না, আমি করতে খুব পছন্দ বোধ করি। যে একটা কাজ নিজে করলে ওরাও খুব খুশি হয় যে কাজ করতেছে, এবং এটা খুব আনন্দ আছে একটা, আমি মনে করি এটা খুবই আনন্দ আছে। ডক্টর দাহরুল ইসলাম, আপনার কি এরকম অভিজ্ঞতা রয়েছে কিনা যে মাংস কাটাকাটি করলে নিজেই সবকিছু এটা তো আমি করলেন? আপনাকে প্রথমে বললাম যে ছোটবেলায় কি, এখনো হচ্ছে যে আমি গরু খাসি দুটাই কোরবানি দিই, এবং আমি খাসি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে আনাই। আচ্ছা, এবারও আনাইছি চাঁপাইনবাবগঞ্জ থেকেই, এবং খাসিটা হচ্ছে আমি নিজেই করি। গরুগুলো আসলে যেটা মাহবুব বললো, যে একটি পার্টিসিপেন্ট ছাড়া আসলে কসাইকে দিয়ে সব কিছু করা যায় না। এবং আমি যেটা মাংসটা ডিস্ট্রিবিউট করি, আমি আগে থেকে লিস্ট করে নিই। আমি আগে থেকে লিস্ট করে নিই, ওই লিস্ট ধরে ধরেই আমি দিই, বুঝতে যে ওদের যেভাবে আমি, এবং সবাইকে আমি ইকুয়ালি দিই, একবারে মেপে মেপেই দিই, এবং ওটা আমি নিজ হাতেই করি। এই জন্য দেখা যায় ঈদের দিন মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমার মানে ব্যস্ততায় যায়। সেদিন আমি নিজ হাতেই, সেদিন মাংসগুলো আমি নিজ হাতেই সাধারণত ডিস্ট্রিবিউট করি। ঈদ ছাড়া তো আসলে আমাদের আনন্দের জিনিসগুলো কিন্তু কমই ছিল। যেমন হচ্ছে যখন টিভি ছিল না, আমরা যখন এদের গ্রামে তো কোনো টিভি ছিল না, আমরা দেখতাম আমার ছোটো চাচার একটা রেডিও ছিল, কখন ওই যে চাঁদ উঠলো কিনা খবরটার জন্য ওখানে যে গ্রামে সবাই এসে বসে থাকতো, যে এই খবরটা নেওয়ার জন্য, শুধু অন্য কিছু দূর কথা, যে চাঁদ হইলো কিনা। একবার এরকম হয়েছে যে আপনার কোনো হয় নাই, সরকারিভাবে ঈদ হবে এরকম কোনো ডিক্লার নেই, যে যার মতো গ্রামের মানুষ চলে গেছে, আমরাও বিভিন্ন জায়গায় চলে গেছি। হঠাৎ 10টার দিকে যে না ঢাকা ঈদ হয়ে যাচ্ছে, না, এটা মনে হয় রোজার ঈদে, এই গল্পটা রোজার ঈদে। হ্যাঁ, এরকম একটা ঈদ মনে হয় আমি নিজেও এখন করতে পেরেছি। সবাই এসে হচ্ছে এরকম হয়েছে, 10টা পর দিন আবার রোজা রাখতে হয়েছে। যেমন হচ্ছে যে আতিক বললো যে বিভিন্ন জায়গায় আমাদের ঈদের ব্যাপার। তা আমি চিটা মেডিকেল কলেজের, মাহবুব চিটা মেডিকেল কলেজের, তা আমার বাড়ি তো চাঁপাইনবাবগঞ্জ। চিটাং থেকে রওনা দিয়ে আমি ঢাকা এসে পৌঁছলাম 1.5 দিন লাগছে। ঢাকা থেকে যখন টিকিটের রওনা দিলাম, তখন দেখলাম যে নাটোরে সবাই নামাজ পড়ে ফেলতেছে। নাটোর পর্যন্ত বাড়িতে যাওয়ার আগেই নামাজ হয়ে গেল, এই তো আর কি। তো এরকম ধরেন যে এই যে এখন তো ধরেন আপনি খুব মজা করে কথাটা বলছেন, কিন্তু ওই মুহূর্তে কি আপনার কষ্ট লেগেছিল? কষ্ট তো লাগবেই, তারপরেও তো ধরেন যে বাড়িতে যাব, এটা একটা আনন্দ তো আছেই। যে না, এটাই যে অনেক সময় দেখা গেছে যে আমরা গাবতলী থেকে যে চাঁপাইনবাবগঞ্জ যাব, পুরা রাস্তায় হচ্ছে দাঁড়ায় গেছি, কোনো টিকিট পাওয়া যায়নি। যে ঈদের সময় দেখা যাচ্ছে আমাদের দাঁড়ায় যেতে হয়েছে, কোনো মানে বসার টিকিট পাওয়া যায় না, স্ট্যান্ডিং টিকিট, এরকমও যাওয়া লাগছে। আমরা তো এখনো কিন্তু দেখি যে ট্রেনে, বাসে করে, পিকআপে করে মানুষ যে যেভাবে পারছে কিন্তু পরিবারের সঙ্গীত করার জন্য কিন্তু যে কষ্টটা করছে, সেটা আগেও ছিল, এখনো কিন্তু এমনই আছে। ডক্টর আতিকুল ইসলাম, আপনার এরকম অভিজ্ঞতা রয়েছে কিনা, যেমনটি স্যার বলছিলেন যে ঈদের চাঁদ উঠেছে কিনা সেটা আমাদের জন্য জানাটা অনেক বেশি দরকার ছিল। এবং আমার যতটুকু মনে আছে, আমার নিজের ছোটবেলার স্মৃতি, যখনই ডিক্লেয়ার হতো, বিটিভি একমাত্র ছিল একটা মাধ্যম জানার। যখনই আমরা জানতাম যে
আগামীকালকে, তখনই দেখা গেছে যে পুরো বাসা জুড়ে একটা দৌড়াদৌড়ি শুরু হতো যে কালকে ঈদ। তো আপনার এই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। হ্যাঁ, এটা আমারও ছিল একটা, আপনি যেটা বললেন। তো এভাবে ঘোষণা হয়েছে যে আগামীকাল ঈদ, কিন্তু আমরা সবাই ঈদ হবে এটা জেনেই ঘুমাই গেছি। পরের দিন সকালে উঠে শুনি যে না, ঈদ হচ্ছে না। রাতে আবার ঘোষণা আসছে যে না, ঈদের চাঁদ দেখা যায়নি। তো আবার অনেকের ক্ষেত্রে এটাও হয়েছে ঘুম থেকে উঠে শুনলো তারা হ্যাঁ। যে আজকে ঈদ। জি, এই জন্য যারা বড় ছিল, বড়রা জেনে সেহরি খেয়ে তারা কিন্তু রোজা রেখেছে, কিন্তু আমরা যারা ছোট ছিলাম তারা বুঝতে পারছি যে আজকে আর ঈদ হচ্ছে না। তো এটা অবশ্য কষ্টকর আমাদের জন্য ওই সময় ছিল আর কি, প্র্যাকটিক্যাল। আর স্যাররা যেটা বললেন আর কি, এই কসাই মানে গরু কাটার বিষয়টা, তো এটা নিয়ে আমি একবার খুব বিব্রতকর একটা কন্ডিশনে পড়েছিলাম। তা আমি তখন সোহরাওয়ার্দী হাসপাতালে ট্রেনিং করি আর কি। তো আমাদের একজন এমএলএসএর ছিল, আমি তো ঢাকাতে কিন্তু এই পাওয়া, কসাই পাওয়া খুব মুশকিল। তো রিক্সাওয়ালারাই সাধারণত নন প্রফেশনাল হিসাবে কাজগুলো করে থাকে। তো আমার একজন এমএলএসএস ও বললো যে স্যার আমি কাজ পারি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগামীকাল চলে আসো সকালে। তো সকালে এসে তো আমি খুবই অ্যাস্টনিশড হয়ে গেলাম যে সে একটা সবজি কাটা চাকু নিয়ে চলে আসছে, মানে খাসি রেডি করতে আর কি। তো এখন আমি কি করব, আমার তো কোনো দিকে আর কাউকে আগে বলি নাই আর কি। তো পাশের বাসার যারা কাজ করছিল ওদেরকে রিকোয়েস্ট করলাম যে তাহলে আপনাদের কাজ শেষ করে আমার কাজটা একটু করে দেন। তো এই ধরনের বিব্রতকর কন্ডিশন পড়তে হয় ঢাকাতে আর কি। আচ্ছা। কসাই এটা তো ধরেন ঈদের দিনের, কিন্তু গরু কিনতে যে যেমনটি অনুষ্ঠানের শুরুতেই ডক্টর মাহবুব হোসেন কিন্তু বলছিলেন যে গরুর হাটে যে গরু ছুটে যাওয়া, এই রকম নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা রয়েছে। তিক্ত বলবো না, এটাও কিন্তু একটা মজার ঘটনা। হ্যাঁ, এটা অভিজ্ঞতা আছে, কিন্তু এটা খুব বেশি অভিজ্ঞতা নাই যে গরু ছুটে গেছে ধরতে পারি নাই, কিংবা বাসায় নিয়ে আসার পরে গরু হারানো গেছে, এ ধরনের অভিজ্ঞতা আমার অন্তত নাই আর কি। ডক্টর মাহবুব হোসেন, আপনার অভিজ্ঞতাটি শুনতে চাই যে আপনি প্রথমে কথাটা বলেছিলেন যে গরুর হাটের অনেক মজার স্মৃতি রয়েছে, যেটা আসলে আমরা দেখেছি যে গরু কিনতে গেলাম, ফেরার পথে হয় নিজেদের গরু ছুটে গেল বা কারোর গরু ছুটে গেল, সেই রাস্তায় দৌড়াদৌড়ি। হ্যাঁ, এক নম্বর হলো আমি তো প্রথমে বলছি যে আমি যখন হাটে যাই সবাইকে নিয়ে যাই সাথে করে, এটা হলো আমার একটা ক্রাইটেরিয়া। তো আমার সাথে তো ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, আমার ছেলেরা থাকে, মেয়েরা থাকে, বা ভাগনা থাকে। তো গরু কিনতে যা গরুর একটা গুতা খাওয়া একটা কমন প্রবলেম। আমি আসলে বলতে চাইনি, কিন্তু আপনি চমৎকার করে কথাটা উঠিয়ে নিয়ে আসলেন। একবার আমি আমার ছেলে মামা, আমি আমার সম্বন্ধে ওনার সাথে গেছি, গরু উনি দেখছে আমি নাই, আর গরু আছে কিন্তু আমি না। আমি কোথায় গেছি, আমি গরু যে আমাকে গুতা মারবে দেখে আমি বাসে উঠে অন্যদিকে চলে গেছি আর কি। গরুর একটা বিশাল একটা গুতা খাওয়ার একটা বিশাল টেনেছে। আর দুই নাম হলো আমরা যখন গরু কিনতে যাই, বার্গেনিং, গরু যারা বিক্রি করে তাদের সাথে আকাশ পাতাল দাম থাকে। বাচ্চারা বলে যে কিভাবে আমরা গরু কিনবো, এত দাম চাইলে, এরকম একটা হয়ে যায় আর কি। কিন্তু আলটিমেটলি তো কিনাই হয় আর কি। আর গরু কিনে নিয়ে আসার সময় আপনি, এখন তো সবাই গরু আগে তো হাটেই নিয়ে আসতো, এখন তো পিক আপে করে নিয়ে আসতো, কিন্তু একটা নির্দিষ্ট দূর পর্যন্ত হাঁটাইতেই হয়। সেই হাঁটানোটা খুবই কষ্টদায়ক কিন্তু, এবং সেটা কিন্তু পোলাপানও ছাড়বে না, যে বিক্রি করতে সে তো ছেড়েই দিল, একবার ছুটে যায় আবার ধরো, এই যে একটা হ্যাসেল, স্যান্ডেল খুলে যাওয়া, হাঁটুতে ব্যথা পাওয়া, এটা কিন্তু একটা ভালো একটা সিনারিও, একটা সুন্দর জিনিস। এবং পরে কিন্তু আসলে ঠিক মতো নিয়ে আসা হয়। বাসায় আসার পর গরুরে আবার গোসল করানো, সবাই টায়ার, একটু ঠান্ডা পানি খেলো, কোক খেলো, সবার ডেকে নিয়ে আসলো, গরুকে নিয়ে আসে, আসো দেখে যাও। এটার মধ্যে একটা বিশাল মজা আছে কিন্তু। এটা একটা মানে আসলে আরেকটা মজার প্রশ্ন এবং বিব্রতকর প্রশ্ন করতে চাই। ছোটবেলায় যেরকম আমরা দেখতাম যে অমুকের গরুটা একটু বড়, তমুকের গরুটা একটু ছোট, এখনো কি এই বিষয়টা কাজ করে? এখনো মানে আপনি প্রকাশ করছেন না, কিন্তু মনে মনে আছে এই জিনিস এখন আছে। এই জিনিস এখন আমি বলবো না, মনে করেন এখন মনে করেন না বাবা ও বাসার গরুটা কিন্তু অনেক হেভি, এরকম এসে বলবে আর কি, না বা ওই গরুটা কিন্তু আমাদের চেয়ে এরকম, বা আমাদেরটা অনেক ভালো। এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে এখনো আছে কিন্তু, কার গরু কত বেশি কি এটা দেখাস, কিন্তু কমে গেছে, আগের চেয়ে অনেকটাই কমে গেছে। এটা তো থাকবেই, কম্পিটিশন জিনিসটা থাকবে, যে বললাম না ওর গরুটা হচ্ছে কার আগে কে গরু জব দিবে, হেলথ কম্পিটিশন বলতে পারি আমরা, যে ওর গরুটা সস্তা হয়েছে কিনা, ওর গরুটার দাম বেশি পড়ে গেছে, দাম জিজ্ঞাসা করা তো একটা বিষয়। রাস্তাঘাটে যখন যাবেন তখন জিজ্ঞাসা করবেন আপনার গরুটার দাম কত। হ্যাঁ, সেটাই জানতে চাই। দামের তো একটা বিশাল বিষয়, মনে করেন আপনি এইটা মানে আমাদের কালচারের সঙ্গে মানে এটা মনে হয় এখনো রয়েছে। এই বিষয়টা জানার চেষ্টা করব যে নিজের গরুর তো রয়েছে, আরেকজনের গরুর দাম কত সেটা জানতে চাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই গল্পগুলোই শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্ট্রা ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভি ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর আতিকুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন যে খুব মজার মজার স্মৃতির কথা, যে গরু কেনা থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন এবং ফ্যামিলির সঙ্গে সময় দেওয়া সব কিছু মিলে একটু জানবো এখন যে যখন মেডিকেলে পড়া অবস্থায় তখনও তো নিশ্চয়ই হোস্টেলে থাকা হতো, যখন ইন্টার্নশিপ শুরু করলেন বা অফিসিয়ালি যখন আপনার ডাক্তারি পেশায় চলে আসলে, তখন জীবনের প্রথম ঈদটা যখন আপনি হসপিটালে করেছেন, সেটার অভিজ্ঞতাটা কেমন ছিল? মন খারাপ ছিল নাকি? না না, মন খারাপ ছিল না। তখন আমার মূল পোস্টিং ছিল, আমি 2005 সালে বিসিএস চাকরিতে জয়েন করি এবং এটা আমার নিজের থানাতেই ছিল আর কি। তো আমি যখন চাকরিতে জয়েন করি, ওখানে আমরা 6-7 জন ডাক্তার একসঙ্গে জয়েন করলাম, কিন্তু 6-7 মাসের মধ্যে ম্যাক্সিমাম ডাক্তারই ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেল। তো আমি একজন ছিলাম এবং আমাদের আরএমও ভাই একজন ছিলেন, তো এই দুইজনই ছিলাম। তো একটা ঈদ আসলো, যে ওই ঈদে উনি ছুটি নিল, আমি আলটিমেটলি থেকে গেলাম। তো আসলে তো আমি একদম নতুন চাকরিতে, আর আমাদের চাকরির যেটা সমস্যা হয় সেটা ফাউন্ডেশন ট্রেনিং কিংবা অন্যান্য ট্রেনিং কিন্তু আমাদের প্রথমেই হয় না। তো চাকরির কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আমাদের ম্যাক্সিমাম জানা থাকে না। তো ওই সময় দেখলাম যে হসপিটালে ইমপ্রুভ ডায়েট দেওয়া হবে। তো ইমপ্রুভ ডায়েট দেওয়ার বিষয়টা সাধারণত আরএমও মেনটেন করে। তো যেহেতু আরএমও নাই, এ দায়িত্বটা আমার মধ্যে আসলো। তো আসলে ইমপ্রুভ ডায়েট দেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয়েছে ওইভাবে দেওয়া হয় না আর কি। আর হসপিটালে রাউন্ড দেওয়া, সকালবেলা উঠে তারপর ইমপ্রুভ ডায়েট দেওয়া হচ্ছে কিনা সেগুলো দেখা, মানে এটা মানে আমার কাছে একদম নতুন ছিল। আমার নিজস্ব হসপিটালে আমি তখন নতুন চাকরিতে জয়েন করি। ডক্টর মাহবুব হোসেন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল প্রথম ডিউটি ঈদের? ওকে, এক নম্বর কথা হলো, আসলে আমার ঈদে কখনো এই পর্যন্ত ডিউটি করতে হয় নাই। কারণ কারণটা হলো কি, আমি হলাম মানে আমি ফ্যামিলি একমাত্র ছেলে, তো যার ফলে আমার আগে বেশি ডিউটি করতে হতো। হয়তো ঈদের আগে শেষ করতে হবে অথবা ঈদের পরে করবো, ঈদের দিন আমাকে সার দিতেই হবে। সেইভাবে আমরা এটা রোস্টার ডিউটি হয় একটা আর কি, রোস্টার করে না পরে, যার ফলে ঈদের মধ্যে। কিন্তু একবার আমি যখন সলিমুল্লাহ এসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, তো আমার যে সিনিয়র সে বললো যে আজকে আমাদের অ্যাডমিশন, আপনার ইভিনিং রাত্রে বিকালবেলা এসে একবার রাউন্ড দিয়ে যেতে হবে, যেহেতু রুগীগুলো ভর্তি হবে, সিনিয়র কেউ নেই। তো আমার তো অনেক কাজ, সকালে আমি সব কাজ করে মাংস ডিস্ট্রিবিউট করে তারপর সন্ধ্যা পর আমি গাড়ি নিয়ে বের হলাম। গাড়ি নিয়ে একদম মিটফোর্ডে এসে পুরো রাউন্ড দিয়ে তারপর আমার কাছে সেই জিনিস আমার কষ্ট হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি তো কাজ শেষ করে তারপর সবার সাথে আবার দেখা করে, আমার ইন্টার্ন যারা ছিল বা আমার যারা ডিউটি ডক্টর ছিল তাদের সাথে কথা বলে রাউন্ড দিয়ে তারপর গেছিলাম। এই একবারই খালি কষ্ট হয়েছিল, বাকি সময় কিন্তু আমি মোটামুটি ছুটি পেয়ে গেছি আর কি। যেহেতু আমি বলছি ভাই আমি একমাত্র মানুষ ফ্যামিলির, আমার বাসায় থাকতে হবে, আমাকে একটু ছুটি দিও তোমরা, আগে পরে আমি ডিউটি করে দেবো। যার ফলে এই 2005 থেকে এ পর্যন্ত চাকরি জীবনে কোনো কষ্ট হয় নাই। তারপর কিন্তু আমরা দেখেছি যে চিকিৎসক মানেই হচ্ছে যে ছুটিতে থাকাকালীন সময়টাতেও না অনেক রোগীর ফোন কল অ্যাটেন্ড করতে যেটা হয়, হয়। যদি আমি চেম্বার করি, ক্লিনিকে যদি কোনো রোগী ভর্তি থাকে, এই একটা হ্যাসেল থাকে, তারা তো তাদের ইমার্জেন্সি থাকেই, এই একটা ফোন থাকবেই, একবার হলে দেখে আসতে হবে, একটা প্রেশার থাকেই। এই প্রেশার আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন আসলে। এবং আমার মনে হয় যে আপনারা যখন ডাক্তারি পড়াটা পড়েন, তখনই মনে হয় যে এই মানবিকতার যে বিষয়টা, স্যাক্রিফাইসের যে বিষয়টা, সেটা অটোমেটিক আপনারা অ্যাডপ্ট করে ফেলেন। ডক্টর দাহরুল, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমার ঈদের অভিজ্ঞতা, আমি যখন রাজশাহী মেডিকেল কলেজে ছিলাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে, তখন হচ্ছে যে আসলে ঈদের সময় যেটা সবচেয়ে বেশি ক্রাইসিস হয় যারা ডিউটিতে থাকে, বা হচ্ছে খাবারের, বাইরে হোটেলগুলো সব বন্ধ থাকে। তো আমি তখন রেজিস্ট্রার ছিলাম, তখন ডাইরেক্টরের সাথে কথা বলে আমরা বললাম যারা ডিউটিতে থাকবে তাদের খাবারের একটা ব্যবস্থা করার জন্য। তো এই খাবারের কোনো বাজেট নাই, তো যদিও হয়তো একটু হবে, তা আমি বললাম স্যার আমরা একটা কাজ করতে পারি, আমরা রুগী দুইটা, একজন ডাক্তার, যে কজন ডাক্তার থাকবে আমরা 2টা রুগী বেশি ভর্তি দেখাবো, রুগী একটু ভর্তি বেশি দেখে ওই টাকাটা দিয়ে স্যার হচ্ছে আমাদের ডাক্তারের খাবার যদি একটু ব্যবস্থা করেন, ওরা সারাদিন ইয়ে থাকে। তো স্যার রাজি হলো, এটা তো কোনো ব্যাপার না, 2টা রুগী ভর্তি করে। তো আমরা 3 দিনের জন্য ডাক্তারদের জন্য একটা খাবার এরকম অ্যারেঞ্জ করলাম। তার 3 দিন পরে রাজশাহীর একটা লোকাল পেপারে খবর আসলো যে রুগীর খাবার ডাক্তাররা খেয়ে ফেলে। তো এটাই যে একটা, যে এই সবচেয়ে বেশি হয় হচ্ছে এই জায়গাটাতে, যে ডাক্তাররা যখন ডিউটি করে আসলে কোনো হোটেল খোলা থাকে না প্রায়। এই যে মানে আমাদের কুরবানি ঈদের সময় 4-5 দিন পর্যন্ত কোনো হোটেল পাওয়া যায় না, এই জন্য ওদের খাবারের খুব একটাই হয়। তো আমি রোজার ঈদে সাধারণত, কুরবানি ঈদে তো ব্যস্তই থাকি, রোজার ঈদে সাধারণত আমি আমার এই যে মিডফোর্ডের হাসপাতালে আমার ইউনিটের বিশেষ করে ডাক্তারগুলোকে আমার বাসায় আমি দাওয়াত দিই। আচ্ছা,
সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখন তো প্রেক্ষাপট অনেক চেঞ্জ যে হয়েছে। ওদেরকে আমি একটু আমার বাসাতে নিয়ে যে খাবারের ব্যবস্থা করি, অথবা কেউ যদি না যেতে পারে ওর জন্য খাবার দিয়ে দিই। আর হচ্ছে এই যে আপনার এই ঈদে আসলে হয় না, সেদিন খুব ব্যস্ত থাকি, বললাম যে সারাদিনই মোটামুটি ব্যস্ত থাকা হয়, যে এই ঈদে খাবারটা দেওয়া যায় না। তো এটা একটাই যে আমাদের আসলে ঈদের দিন আমাদের আসলে যে আমরা এত খারাপ রুগী দেখি, এত বিভিন্ন রকমের রুগী দেখি, তা আসলে এই কাজটা করতে আমাদের আসলে খারাপ লাগে না একটু, যে যদি আমার একটা সেবাতে উনি যদি একটা ভালো ফিল করে, এটাই হচ্ছে আমাদের ডাক্তারদের সার্থকতা। আমি জানি না আসলে অন্যান্য প্রফেশনে আসলে কতটুকু যে এইভাবে সেবার মাধ্যমে ঈদটাকে উদযাপন করা। আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদেরকে সেলুট জানাই যে শুধুমাত্র ঈদ নয়, সারা বছরে কিন্তু আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। সেটা বলেন ডেঙ্গু বলেন কোভিড বলেন, সব সময় কিন্তু আমরা লাইফ রিস্ক রেখেই সেবাটা দিয়ে গেছি। কোভিডের সময় তো আমরা জীবন বাজি রেখেই কাজ করে গেছি আর কি। আসলে এটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স আর কি, যে ঈদ হোক আর যে হোক, যখন ইমার্জেন্সি তখন কিন্তু আমাদের চলে আসতে হয়, সেটা যেখানেই থাকি আর কি। এবং এটার মধ্যে কিন্তু আমরা হ্যাবিচুয়াল এবং আনন্দই পাই। যদি আমি স্যার যেটা বললো আর কি, যে আমার সেবার মাধ্যমে যদি একটা মানুষের জীবন সেভ হয়, বা অনেক কিছু তো করতে পারবো না, কিছু না কিছু তো করতে পারবো। আমরা আরেকটা বিরতি নিব, তবে বিরতির পরে আপনাদের তিনজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখন কিভাবে আসলে হসপিটাল ডিউটিগুলোকে আপনারা ডিস্ট্রিবিউট করে থাকেন, কলিগদের সাথে আপনাদের সহমর্মিতা বা ঈদ ভাগাভাগিটা কিভাবে করে থাকেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর আতিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এখন আসলে কিভাবে ঈদটা উদযাপন করছেন, মানে হসপিটাল ডিউটি ইনক্লুডিং ফ্যামিলিকে সময় দেওয়া। এটা হসপিটালের মধ্যে আমাদের যেটা থাকে যে হসপিটালে ঈদের আগে এবং পরে একটা সেন্ট্রাল রোস্টার থাকে। সেই সেন্ট্রাল রোস্টারে আমাদের ডিউটি হয়তোবা ঈদের একদিন আগে অথবা ঈদের দিনে অথবা ঈদের পরের দিন থাকে, আর বাকি দিনগুলো আমরা ছুটি কাটাতে পারি। তো আমার যখন ডিউটি থাকবে তখন আমি হয়তো ঈদের আগের দিন হলে ঈদের আগের দিন এসে রাউন্ড দিতে হবে, পেশেন্টগুলো দেখতে হবে। আরেকটা বিষয় আমি বলি, সেটা ঈদের মধ্যে কিন্তু পেশেন্ট আসলে খুবই কম থাকে। যারা আসলেই দরকার, যাদের অ্যাকিউট ক্রাইসিস আছে, তারাই শুধু ঈদের মধ্যে হসপিটালে থাকতে চায় কিংবা থেকে যায়, আমরা তাদেরকেই রাখি। কারণ যেগুলো মোটামুটি বাসায় যাওয়ার মতো কিংবা স্টেবল, সেগুলো কিন্তু আমরা ছুটি দিয়ে দিই। আর এই জন্য মানে এই রুগীগুলো যেহেতু ইমার্জেন্সি, আমাকে দেখতেই হবে। আর বাসার যেটা বললেন যে আমরা এই ছুটির ফাঁকে যে টাইমটা পাচ্ছি, সেটা বাসায় যেমন গরু কেনা, বাসার অন্য অন্য অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে ছেলে মেয়ে ওয়াইফকে টাইম দেওয়া। আর ম্যাডামরাও তো অনেক কাজ করে আসলে বাসায়। আমরা মনে করছি যে আমরাই সব কাজ করি, আসলে বিষয়টা এরকম না, ম্যাডামদের অনেক কাজ করতে হয়। আচ্ছা, মানে আমরা তো শুধু গরু কিনে নিয়ে আসলাম। যেহেতু ম্যাডামের কথা বলেন, ম্যাডামের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান? না, ম্যাডামকে তো অবশ্যই ধন্যবাদ যে ম্যাডাম অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে এবং আমার ফ্যামিলি চালানোর জন্য। তো আমরা তো বাইরে শুধু কাজ করি, কিন্তু ফ্যামিলিতে অনেক কাজ থাকে, যেমন আমার বাবা মা আমার কাছে থাকে, ছেলে মেয়ের স্কুল কলেজ, আসলে মেয়েদের অনেক দৌড়াতে হয়। উনিও চাকরি করেন, ওনাকে সকালে সব রেডি করে বাচ্চাকে স্কুলে দিয়ে হয় আমি দিতে যাই কিংবা উনি দিতে যায়, আমি চলে আসি মিটফোর্ডে। কিন্তু ওনাকে আবার হসপিটাল থেকে মাঝে মাঝে বাসায় এসে বাচ্চাকে বাসায় দিয়ে আবার যেতে হয়। এজন্য ম্যাডামকে অবশ্যই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, যে আপনি আগে তো ঘরে দিতেন ধন্যবাদটা, আজকে আমাদের অডিয়েন্সের মাধ্যমে বা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানাতে পেরেছেন, আমাদেরও ভীষণ ভালো লাগছে। ডক্টর দারুল, আপনার এখনকার অভিজ্ঞতা কেমন, এবং সেই সাথে আপনার কাছে একটু জানতে চাইবো, একটা ছুতো পেয়েছি যে ম্যাডামদেরকে ধন্যবাদ দেওয়ার বিষয়। আমরা তো হচ্ছে যে একই জায়গাতে তিনজন আছি, তো আমাদের তো হচ্ছে যে একটা কমন যেটা আমরা একটা রোস্টার করে করা থাকে আমাদের, এখনো রোস্টার চলতেছে। যে এই সময় যে আসলে যে রুগীগুলো আসে, সেগুলো হচ্ছে যে খুব খারাপ না হলে আসে না, এটা কিন্তু আমাদের খুব এমার্জেন্সি। আসলে আমরা ফিজিক্যালি হোক অথবা টেলিফোন হোক, আমরা সবসময় কিন্তু টাচে থাকি। যে কোনো রুগী যদি কোনো সমস্যা হয়, যেন আমাদের জানানো হয় যে এই রুগীটা খারাপ, এই রুগীটা এই কন্ডিশান, এগুলি। আর যদি দেখা যাচ্ছে যে ওরকম কোনো সিচুয়েশান হয়, ওরা করতে পারে না, তখন কিন্তু আমাদের ঈদের দিনও এসে একটু সময় দেখে যেতে হয়। এবং চিকিৎসকদের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র ঈদ নয়, সারা বছরই কিন্তু একটা অন কলে থাকতে হয়, এবং শুধুমাত্র হসপিটাল থেকে না, আত্মীয় স্বজনদেরও বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু ওই ফোন কলগুলো আসে। সেটা তো কোনো নাই, ওটা তো থাকেই। আর যেটা আতিক বললো, আসলে এই যে আমার ওয়াইফও ডাক্তার, সে হচ্ছে গাইনির, ওদের তো আরো বেশি এমার্জেন্সি। দেখা যাচ্ছে যে রাত নাই বিরাতে না, যে কোনো সময় ঈদের সময় হোক, যেটাই হোক, সবথেকে ব্যস্ত ডিপার্টমেন্ট মনে হয় এটাই হচ্ছে যে গাইনির। ওদের ওই জন্য ওরা আরো বেশি ব্যস্ত থাকে। এবং
আমরা ছেলেরা যাই কিছু বলি না কেন, ঘরটা কিন্তু মেয়েদেরই সামলাতে হয়। চেম্বার করে দুইজনই একসাথেই আসি, হয়তো দেখা যাচ্ছে খাবারটা তাকে বেড়ে দিতে হয়। চমৎকার চমৎকার বলেছেন। আমরা শেষ করব। thankful। ডক্টর মাহবুব হোসেন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই এবং ম্যাডামকেও আপনিও যাতে থ্যাংক ইউ দেন সেই আশাটাই করছি। ম্যাডাম তো বিশাল বড় জিনিস, এটা থ্যাংক ইউ দিতেই হবে। কারণ আমার ওয়াইফ হলো অপথলমোলজিস্ট এবং আমার ওয়াইফ মানে সেন্ট্রাল পুলিশ হাসপাতাল আছে, ও সিনিয়র কনসালটেন্ট, কিন্তু ও কোনো প্র্যাকটিস করে না শুধুমাত্র বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের কীভাবে বড় করবে। আমি তো সারাদিন ভবগ্রহের মধ্যে ঘুরতেছি, কারণ আমার বাচ্চা কাচ্চা মানুষ করার পিছনে তার ভূমিকা বিশাল, প্লাস সংসারটাকে গুছা রাখার জন্য। এই যে কোরবানিতে আপনি বলছেন যে প্রথম ছেলেরা কিন্তু বাইরে কাজটা করতেছে, ভিতরে কিন্তু অনেক কাজ, এটা আপনি নিজেও জানেন। এবং মাংস ডিস্ট্রিবিউশন করে লিস্ট করা আমার সাথে বসে, এগুলো সব কাজ কোথায় কেমনে দেবো, কোনটা বাদ রেখে গেলো, এটা কিন্তু একটা বিশাল ভূমিকা। এবং আসলে সংসারটা সুখ কিন্তু একজনের দিয়েই হয় না, দুজনের গুড কোঅপারেশন থাকলে খুব সুন্দর, হ্যাঁ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাহলে কিন্তু সবকিছু আপনি সবকিছু সুন্দর মতো হয় আর কি। এখানে আমি আরেকটু বলি, ম্যাডামের কথা যেহেতু আসলো, আমার ম্যাডাম পেডিটিশিয়ান, উনিও কিন্তু মানে পোস্ট গ্রাজুয়েট করা, ওই ভাবির মতো আমার ম্যাডাম প্র্যাকটিস করেন না আর কি বাচ্চাদের জন্য। না স্যার, আমারগুলো কাজ করে দিতে প্র্যাকটিস করতে হবে আর কি। আমারটা বিশাল প্র্যাকটিস করে না প্র্যাকটিস হয় না। কিন্তু আমি একটু বলে নিতে চাচ্ছি যে আমার ভীষণ ভালো লাগছে যে তিনজনে এত মিষ্টি মুখ করে এক একজন ম্যাডামদের কথা বলছেন এবং অ্যাকনলেজ করছেন যে তাদের স্যাক্রিফাইসের কথা। ম্যাডাম যে বাচ্চা কাচ্চাদের মানে মানুষ করার পিছনে সব মাদের ভূমিকা বেশি, আসলে আমরা তো এত কিছু দেখতে পাই না, এবং ওদের সাথে মার সাথে বাচ্চাদের বন্ডিংটা খুব বেশি, কিন্তু সবকিছু আমার সাথে শেয়ার করতেছে, মাকে একে বলতেছে মা পরে তোমরা তো বাবার সাথে কথা বলো না, বন্ডিং কিন্তু আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে, কিন্তু ওরা সারাক্ষণ বাবার সঙ্গে অনেক বন্ডিং অনেক বেশি। আচ্ছা, না বন্ডিং কন্টিনিউয়াস আমার সঙ্গেই থাকবে, আমি যত সময় বাসায় থাকবো আমার মেয়ে আমার সঙ্গেই থাকবে, মেয়েদের সাথে যতটুকু সময় থাকে। ছেলে একটু বড় হয়ে গেছে, ওর সঙ্গে একটু ডিসটেন্স হয়ে যায়। পরিবারের প্রতিটা সদস্যের সাথে প্রতিটা সদস্যের একটা চমৎকার আত্মিক সম্পর্ক থাকুক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমার তো আসলে আড্ডা একেবারে শেষ করতে ইচ্ছে করছে না, বাট শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন বলে। আপনাকে অনেক ধন্যবাদ, এখন টিভিকেও অনেক ধন্যবাদ, এবং অ্যারিস্টো ফার্মাকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অ্যারিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।